আমার মা অবশ্যই দেশে ফিরবেন, আজ হোক কাল হোক আমার মা দেশে ফিরে যাবে। তিনিও এই রায়ের খুব একটা পরোয়া করছেন না, কারণ এটা একদম সাজানো, এটা সম্পূর্ণ অবৈধ, আর তারা ওনাকে কিছুই করতে পারবে না। তবে তিনি আরো এখন আমি বলবো আরো ডিটারমাইন্ড যে তিনি লড়াই করে যাবেন। সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সজীব ভাই, আপনার থেকে যেটা জানতে চাইব যে এই যে সোমবার যেটা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিল, তাতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে, কি বলবেন আপনি? এই যে রায়টা হয়েছে এটা তো একদম আমি বলবো হাস্যকর আর সম্পূর্ণভাবে অবৈধ। আপনার এই বাংলাদেশের যে সরকার, এটা অনির্বাচিত, অসাংবিধানিক এবং সম্পূর্ণভাবে অবৈধ। তারপরে যে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল, এটা বানানো হয়েছিল আপনার ৭১-এর যুদ্ধাপরাধী বিচার করার জন্য, সেই ৭৩ সালে বানানো হয়েছিল। এখানে দ্রুত বিচার করার জন্য তাদের আইন সংশোধন করতে হয়েছে। আইন সংশোধন শুধুমাত্র সংসদ পায়, আর বাংলাদেশে এখন কোনো সংসদ নাই। তো তারা অবৈধভাবে আইন সংশোধন করে বিচার করতে, দ্রুত বিচার করেছে। এই বিচারে এই আদালতে ১৭টি জাজকে তারা সরিয়ে দিয়েছে, বের করে দিয়েছে। তারা একজন জাজ বসিয়েছে যে কোনোদিন কোনো বেঞ্চে বসে নাই, তিনি আমার মার বিরুদ্ধে বাজে কথা বলেছেন। এই আদালতে আমার মাকে তারা কোনো আইনজীবী নিয়োগ করতে দেয় নাই, আমাদের আইনজীবীকে আদালতে ঢুকতে পর্যন্ত দেয় নাই। তারা নিজেদের একজন আইনজীবীকে দিয়েই আমার মার পক্ষে দাঁড়িয়ে দিয়েছে। তো এটা সম্পূর্ণ একটা সাজানো বিচার। এটার কি রেজাল্ট হবে এটা আগে থেকেই সবাই জানতো। এটা সম্পূর্ণ অবৈধ। আচ্ছা, এই রায়ের পরে আপনার মায়ের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন বঙ্গবন্ধুর কন্যা? তিনিও এই রায়ের খুব একটা পরোয়া করছেন না, কারণ এটা একদম সাজানো, এটা সম্পূর্ণ অবৈধ, আর তারা ওনাকে কিছুই করতে পারবে না। তবে তিনি আরো এখন আমি বলবো আরো ডিটারমাইন্ড যে তিনি লড়াই করে যাবেন। এভাবে আমাদেরকে তারা শেষ করতে পারবে না। এর পিছনে কি কোনো বিদেশি শক্তির হাত আছে বলে মনে করেন পুরোটার পিছনে? সেটা তো মার্কিন যে প্রেসিডেন্ট ট্রাম্প সে নিজেই বলে দিয়েছিলেন। তিনি এই বছরেই কয়েক মাস আগে প্রেস কনফারেন্স করে বলেছেন যে সাবেক যে সরকার ছিল আমেরিকায়, তারা বাংলাদেশে রেজিম চেঞ্জ করার জন্য মিলিয়ন ডলার খরচ করেছে এই প্রচেষ্টায়। বাংলাদেশের মাটিকে বর্তমানে কি জঙ্গি কার্যকলাপের একটা জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে? মানে ভারতের দিক থেকে এই মুহূর্তে বাংলাদেশ ঠিক কতটা বিপজ্জনক হতে পারে বলে আপনি মনে করছেন? বাংলাদেশ এখন ভীষণ বিপজ্জনক হয়ে গেছে ভারতের জন্য, কারণ এই ইউনূস সরকারের পিছনে আছে জামাতে ইসলাম, মৌলবাদী। তারা কোনোদিন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে স্বাধীন হতে চায়নি। তারা একটা পাকিস্তানের অংশ হয়ে থাকতে চেয়েছে। ইদানিং আপনারা দেখেছেন, এটা বের হয়ে গেছে যে লস্কর-ই তাইবা, পাকিস্তানের যে জঙ্গি সংস্থা, তাদের কমান্ডাররা বাংলাদেশে গিয়ে খোলা মিটিং এ আলোচনা করছে। তারা এই যে দিল্লিতে যে বোমা হামলা হলো, এখানে তারা এটা কিন্তু দায় নিয়েছে। এটার যে ব্যবস্থা বাংলাদেশের মাটি থেকে করা হয়েছে। তো বাংলাদেশ অলরেডি আপনার ইউনূসের আন্ডারে পাকিস্তানের একটা জঙ্গি অংশ হয়ে গেছে। একটা জিনিস জানতে চাইবো যে আপনার মাকে, মানে শেখ হাসিনাকে কেন দেশ ছাড়তে হলো? মানে যে পরিস্থিতি, কি ঠিক পরিস্থিতি তৈরি হয়েছিল? আপনার তো কথা হয়েছে, পুরো পরিস্থিতি আপনি জানেন, কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে দেশ ছাড়তে হলো? ওনার দেশ ছাড়তে হয়েছেন শুধুমাত্র নিজের যান বাঁচানোর জন্য। তাও তিনি কিন্তু দেশ ছাড়তে চান। ঠিক হেলিকপ্টারে ওঠার আগে তিনি উঠতে চাননি। তখন আমার সাথে ফোনে কথা হয়, আমি ওনাকে বলি যে না, তুমি বের হয়ে যাও। কারণ তখন যে পরিস্থিতি ছিল, তারা গণভবনের উপর হামলা করছিল,
আর আপনার অস্ত্র নিয়ে তারা হামলা করছিল। আর আমার মার যে সিকিউরিটি, তারা কিন্তু প্রস্তুত ছিল ওনাকে নিরাপদ রাখতে। তবে আমার মা তখন বলেন যে না, এটাকে ঠেকাতে গেলে আরো শত শত লোক মারা যাবে, আমি সেটা চাই না, আমি তাদের রক্ত আমার হাতে চাই না। সে কারণে তিনি বললেন যে ঠিক আছে, আমি ওনাকে বুঝালাম তুমি চলে যাও। এই আন্দোলনকে কি ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থান, এই যে টার্মগুলো ব্যবহার করা হয়, আপনি মানেন যে এটা ছাত্র আন্দোলন ছিল, এটা গণ অভ্যুত্থান ছিল, এটা মানেন? এটা তো অবশ্যই পরিকল্পনা। এটা তো ইউনুস নিজেই নিউ ইয়র্কে নিজেই খুব গর্ব করে এটা বলেছেন যে এটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন, তিনি বলেছেন। আর এই মেটিকুলাস ডিজাইনের যে আর্কিটেক্ট, তাকেও তিনি সেখানে পরিচয় দিয়ে দেন। তো হ্যাঁ, কিছু আন্দোলন তো ছিল, তবে আন্দোলনকারীদের পিছনে মূল এটা একটা ষড়যন্ত্র ছিল। আচ্ছা, আন্দোলনটা তো শুরু হয়েছিল ধরুন কোটা নিয়ে আন্দোলন, তারপর এইটাকে হঠাৎ করে মানে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সেইটা পরিবর্তনটা হলো কিভাবে? সেইটার পিছনে কি কোনো কারুর একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা কিছু রয়েছে? মানে কিভাবে চেঞ্জ হলো? কিছু আন্দোলন তো ছিল, তবে আন্দোলনকারীদের পিছনে মূল এটা একটা ষড়যন্ত্র ছিল। শেখ হাসিনা তিনি কি দেশে ফিরবেন? কবে ফিরবেন? কোনো পরিকল্পনা? আমার মা অবশ্যই দেশে ফিরবেন। কবে ফিরবেন আমি বলতে পারবো না, তবে আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল, সব থেকে বড় দল। বাংলাদেশ স্বাধীন করেছি আমরা। আমরা কোথাও যাচ্ছি না। আজ হোক কাল হোক আমার মা দেশে ফিরে যাবে। নির্বাচনের কথা বলা হচ্ছে, ইতিমধ্যেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে, নো ভোট নো ভোট এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে। আর কি ভাবছেন আপনারা? পরবর্তী পরিকল্পনা কি রয়েছে বাংলাদেশে? পরবর্তী হচ্ছে আমাদের তো আর আন্দোলন চালিয়ে যেতে হবে, আর তো কোনো উপায় নেই। কারণ আমাদের সেটা দেখা যাবে, সেটা সিচুয়েশন উপর নির্ভর করবে। আমরা তো এখন থেকেই সব নির্ধারণ করে বলে দিতে পারি না। তবে আমাদের কোটি কোটি ভোটার আছে, আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে। আচ্ছা, একটা জিনিস বারবার, এই যে যখন এখানে শুনানি হচ্ছিল তখন বারবার বলা হচ্ছে যে আন্দোলন কারা করছিল তাদেরকে হেলিকপ্টার থেকে নজর রাখা হয়েছিল, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। ছাত্রদের যখন গুলি করা হয়েছিল তখনও হচ্ছে শেখ হাসিনা তিনি ক্ষমতায় রয়েছেন। এই ব্যাপারটা কেন ঘটেছিল, আপনাদের কি ব্যাখ্যা? ওটা রীতিমতন লড়াই চলছিল। এখন লড়াইয়ের মধ্যে সবকিছু কন্ট্রোল করা, পুলিশের উপর হামলা করা হচ্ছে। হ্যাঁ, পুলিশেরও অনেকে হয়তো অতিরিক্ত ফোর্স ব্যবহার করেছে, তবে সেটা তো সবকিছু একটা সঠিক তদন্ত হওয়া উচিত। আমাদের সরকার যেটা করেছিল, আমরা কিন্তু একটা জুডিশিয়াল কমিশন করে দিয়েছিলাম সবকিছু তদন্ত করার। তবে ইউনুস এসে কিন্তু সেই কমিশনকে বাদ দেয়। তারা কিন্তু শুধুমাত্র এক পক্ষের তদন্ত করে, শুধুমাত্র আওয়ামী লীগের তদন্ত করে। আর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে আমার কোনোই বার্তা নেই। ও একটা অবৈধ ক্ষমতা দখলকারী, বিদেশি ষড়যন্ত্রের সুযোগে এসেছে। ও কিন্তু দেশ ছেড়ে গিয়ে ভেগে যাওয়ার প্রস্তুতি করে রেখেছে। সে ফ্রান্সের নতুন বাড়ি কিনেছে, সে তার টাকা পয়সা খুব পাচার করে নিয়েছে। আর তার যে বিদেশি বন্ধুরা আছে, বড়লোক বন্ধুরা, তাদের প্রাইভেট প্লেন রেডি আছে ইউনুসকে দেশ থেকে ভেগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটা আমরা দেখছিলাম যে সেন্ট মার্টিন বলুন বা আরো কিছু বন্দর, সেই বন্দরগুলোতে কিছু বিদেশি শক্তির কার্যকলাপ বাড়ছে। এখানে কি কোনো ডিপ স্টেটের থিওরি থাকছে বা মার্কিন প্রভাব কি কিছু রয়েছে? সেটা ছিল, তবে এখানেও মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র আছে, এখানে সরকার বদলে গেছে। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ওই বিদেশে আরো নতুন বেস করতে মার্কিন টাকা অর্থায়ন খরচ করতে চান না। তো এখন মার্কিন সরকারের এসবের দিকে আর কোনো নজর নাই। আর এই যে ভারতকে আপনারা কিভাবে পাশে চাইছেন বা কি ধরনের
এই যে ভারতের যে কার্যকলাপ, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? অ্যাসেসমেন্ট আপনাদের কি রকম? ভারত অবশ্যই আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। ভারতের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে যে এখন বাংলাদেশ পাকিস্তানের আরেকটা জঙ্গি ঘাঁটি হয়ে গেছে। আর যদি এই সাজানো নির্বাচনটা হয়ে যায়, তাহলে এটা ভবিষ্যতের জন্য একটা জঙ্গি ঘাঁটি হয়ে থাকবে। তো ভারতের প্রতি আমার আহ্বান যে এই যে সাজানো নির্বাচন, এটাকে যেভাবেই হোক থামাতে হবে। যে বাংলাদেশের অর্ধেক ভোটার বাদ দিয়ে নির্বাচন, এটা গ্রহণযোগ্য কোনো মতেই হতে পারে না। কারণ আর সেকুলার যে দল, তাদেরকে নির্বাচন থেকে বাদ দিয়ে অবশ্যই কোনো নির্বাচন হতে পারে না। বর্তমানে যারা সরকারের দায়িত্বে রয়েছেন, দেখা যাচ্ছে সেই সময় বাংলাদেশের সংখ্যালঘু যারা রয়েছেন তাদের ওপর অনেকগুলো আক্রমণের ঘটনা ঘটেছে। চিন্ময় প্রভু এখনো অবধি জেলে রয়েছেন, কি বলবেন এই বিষয়গুলো? এটা তো স্বাভাবিক, কারণ আপনারা দেখছেন যে একটি জামাতি জঙ্গি মৌলবাদী সরকার এখন ক্ষমতায় আছে। তো এগুলো তো স্বাভাবিক, এগুলা তারা অবৈধভাবে ক্ষমতা থাকলে এটা হতেই থাকবে। আর যদি এই অবৈধ নির্বাচন হয়, সাজানো নির্বাচন হয়, তাহলে এটাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ। আর এই যে বারবার একটা দাবি উঠছে বাংলাদেশ থেকে যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিক, প্রত্যার্পণ করুক, কি বলবেন এটা নিয়ে? দেখেন, আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, তবে এক্সট্রাডিশন ট্রিটি থাকলেও আপনার তো আইনগতভাবে বিচার হতে হবে। এখন বাংলাদেশের সরকারই অবৈধ, একটা অবৈধ সরকারের সাথে তো কোনো চুক্তি সম্মান রাখা যায় না। তারপর যেই রায় হয়েছে, সেই বিচারটা হয়েছে, এটা সম্পূর্ণ পদক্ষেপ অবৈধ, সব দিক দিয়ে অবৈধ, কোনো ডিউ প্রসেস ছিল না। তো সেখানে ভারতের আইনগতভাবেই কোনো দায় নাই যে এই এক্সট্রাডিশন ট্রিটি মানতে হবে। আপনাদের তো প্রচুর, মানে এটা আমার শেষ প্রশ্ন, আপনাদের প্রচুর নেতা কর্মী তারা জেলে রয়েছেন। আজকেও দেখা যাচ্ছে অন্য একটা বিষয় নিয়ে শুনানি হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এর পরের ধাপটা কি? আমাদের নেতা কর্মী আরো লক্ষ লক্ষ আছে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তবে হ্যাঁ, আন্তর্জাতিক চাপ ভারতের স্পেশালি আনতে হবে, কারণ আমরা একা পারবো কিনা জানি না। আর একা আমরা পারবো, তবে হয়তো সময়ও লাগতে পারে। তো ততদিনে কি হবে, কত জঙ্গি সন্ত্রাসী বাংলাদেশে বাসবাস করে ভারতে আরো কত আক্রমণ করবে, সেটা বলার কোনো উপায় নাই। তো এখন এই ইন্টারন্যাশনাল প্রেশার, আন্তর্জাতিক চাপটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনের সময় চলে এসেছে। আর এই নির্বাচন যদি একবার হয়ে যায়, এই একতরফা সাজানো নির্বাচন, তাহলে এটাকে ওভারকাম করা